ট্রেনে গরিব মজদুর ছেলের সঙ্গে ধনী মেয়ে যা করল, মানবতাও কেঁদে উঠল। বন্ধুরা, এটা সত্যি ঘটনা বিহার প্রদেশের সীতামঢ়ী জেলার, যেখানে এক সাধারণ পরিবারের ছেলে নিজের পরিশ্রমে পুরো ঘরের দায়িত্ব তুলে নিয়েছিল। তার নাম ছিল অমিত, বয়স প্রায় 28 বছর। ঘরে বুড়ো মা বাবা, এক ছোট বোন আর 2 ছোট ভাই ছিল। চাষ থেকে সংসার চলত না, তাই অমিত অনেক বছর আগে কাজের খোঁজে দিল্লি চলে গিয়েছিল। দিল্লিতে সে একটা আসবাবপত্রের গোডাউনে মজুরি করে কাজ শুরু করেছিল। ধীরে ধীরে সে ঠিকায় কাজ নিতে লাগল এবং ভালো আয় করতে লাগল। মাসে 70-80 হাজার টাকা পর্যন্ত কামিয়ে নিত। নিজে খুব সাধারণ থাকত, কিন্তু ঘরের লোকদের কখনো কোনো অভাব বোধ করতে দিত না। প্রতি মাসে টাকা পাঠাত। অক্টোবর 2024-এ অনেক মাস পর তার ছুটি মিলল। সে ঠিক করল এবার না জানিয়ে বাড়ি যাবে আর সবাইকে হঠাৎ খুশি করে দেবে। সেদিন সন্ধ্যার সময় ছিল। নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে ভিড় সব সময়ের মতো উপচে পড়ছিল। প্ল্যাটফর্মে চায়ের দোকানদারদের ডাক, কুলিদের দৌড়াদৌড়ি, যাত্রীদের হইচই, চারদিকে হট্টগোল ছিল। অমিত কাঁধে ব্যাগ ঝুলিয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষা করছিল। তার মুখে বাড়ি যাওয়ার আনন্দ স্পষ্ট দেখা যাচ্ছিল। ট্রেন প্ল্যাটফর্মে লাগতেই সে তাড়াতাড়ি নিজের সিট খুঁজে বসে পড়ল। লম্বা যাত্রা ছিল, তাই সে ব্যাগ গুছিয়ে রেখে দিল। জানালা দিয়ে বাইরে তাকিয়ে সে ভাবছিল মা বাবা তাকে দেখে কত খুশি হবে। ধীরে ধীরে ট্রেন চলতে শুরু করল। স্টেশনের আলো পিছনে পড়তে লাগল আর শহরের ভিড়ও দূরে সরে যেতে লাগল। কামরায় বসা লোকেরাও নিজ নিজ জগতে হারিয়ে গেল। কেউ মোবাইল চালাচ্ছিল, কেউ পরিবারের সঙ্গে কথা বলছিল, কেউ চাদর বের করে শোয়ার তৈরি হচ্ছিল। অমিতের সিটের সামনে কয়েকজন অচেনা যাত্রী বসেছিল। এক বুড়ো দম্পতি, 2 যুবক আর এক যুবতী, যে প্রায় 25 বছরের মতো দেখাচ্ছিল। সে চুপচাপ বসে বাইরে তাকিয়েছিল। রাত গভীর হতে লাগল। কয়েক ঘন্টা পর অমিতের খিদে পেল। সে ব্যাগ খুলে টিফিন বের করল। যাওয়ার সময় নিজেই পরোটা বানিয়ে রেখেছিল, যাতে রাস্তায় বাইরের খাবার না খেতে হয়। সে পানির বোতল খুলে খাওয়া শুরু করল। কিন্তু যেই সে অর্ধেক পরোটা খেল, তাকে স্বাদ অদ্ভুত লাগল। সে ভাবল হয়তো যাত্রায় নষ্ট হয়ে গেছে। সে বাকি পরোটা টিফিনে ফিরিয়ে রাখল। কয়েক মিনিটের মধ্যেই তার পেটে তীব্র জ্বালা শুরু হলো। প্রথমে সে গা করল না, কিন্তু ব্যথা বাড়তে লাগল। কপালে ঘাম আসতে লাগল, শ্বাস দ্রুত হয়ে গেল। তাকে মাথা ঘুরতে লাগল। সে ঘাবড়ে গিয়ে নিজের উপরের বার্থে উঠে গেল, যাতে শুয়ে পড়তে পারে। কিন্তু অবস্থা সামলানোর বদলে আরও খারাপ হতে লাগল। হঠাৎ তার পেটে ভয়ানক মোচড় উঠল আর সে উপর থেকেই বমি করতে লাগল। নিচে বসা লোকেরা ঘাবড়ে গেল। কেউ চিৎকার করল, আরে নিচে নেমে এসো। কেউ বলল, কি করছো ভাই? বমি নিচে বসা লোকদের উপরও পড়ে গেল। লোকেরা সিট ছেড়ে দূরে সরে গেল। কামরায় হইচই পড়ে গেল। কেউ নাক চেপে ধরল, কেউ রেগে বকবক করতে লাগল। কিন্তু ঠিক তখনই সামনে বসা সেই যুবতী উঠে দাঁড়ালো। তার শাড়িতেও ছিটা লেগেছিল, তবুও সে পালালো না। সে ব্যাগ থেকে কাপড় বের করল, নিজেকে পরিষ্কার করল আর উপরের দিকে তাকাতে লাগল। উপরের বার্থে অমিত ভয়ানকভাবে ছটফট করছিল। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, ঠোঁট শুকিয়ে গিয়েছিল আর শ্বাস ভেঙে ভেঙে চলছিল। সে কিছু বলতে চাইছিল, কিন্তু গলা স্পষ্ট হচ্ছিল না। যুবতী সাহস করে উপরে ওঠার চেষ্টা করল। কোনো রকমে ধরে সে উপরে পৌঁছে গেল আর তার পাশে বসে পড়ল। সে তার মাথা ধরে বলল, ঘাবড়াবেন না, আপনার কি হয়েছে? অমিত কষ্ট করে বলল, জানি না, খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে অবস্থা খারাপ হয়ে গেল। কয়েক মুহূর্ত পর তার মুখ থেকে রক্তের হালকা ধারাও বেরিয়ে এলো। এটা দেখে যুবতীর বুক ধরপড় করতে লাগল, কিন্তু সে নিচে নামল না। সে কাপড় দিয়ে তার মুখ মুছিয়ে দিল আর তার পিঠে হাত বুলাতে লাগল। এখন অমিতের মনে হচ্ছিল হয়তো সে বাঁচবে না। কাপা হাতে সে নিজের ব্যাগ খুলল, ভিতরে হাত ঢুকিয়ে কিছু বের করার চেষ্টা করল। অবশেষে সে ব্যাগ থেকে একটা ছোট কাপড়ে মোড়া প্যাকেট বের করল। তার হাত ভয়ানকভাবে কাঁপছিল। যুবতী বুঝতে পারছিল না সে কি করতে চাইছে। অমিত খুব কষ্ট করে সেই প্যাকেট তার দিকে এগিয়ে দিল। এটা টাকা। তার ভাঙা গলা থেকে আওয়াজ বেরোল। যুবতী ঘাবড়ে গেল। টাকা কেন দিচ্ছেন? আপনি ঠিক হয়ে যাবেন। অমিত মাথা নাড়ল। না, অবস্থা খুব খারাপ। যদি আমার কিছু হয়ে যায় তাহলে এটা আমার ঘরে পৌঁছে দিও। তার শ্বাস দ্রুত চলছিল। সে প্রত্যেকটা শব্দ বলতে ব্যথা অনুভব করছিল। আপনি কোথাকার? যুবতী জিজ্ঞেস করল। সীতামঢ়ী, বিহার। বাবার নাম? রামনাথ। সে পুরো কথাও বলতে পারছিল না। যুবতীর চোখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। সে টাকা নিতে অস্বীকার করল, কিন্তু অমিত তার হাত ধরে জোর করে প্যাকেটটা দিয়ে দিল। প্লিজ, পুলিশকে দিও না, ঘরে পৌঁছে দিও, সে বলল আর তার চোখ বন্ধ হতে লাগল।
যুবতী ঘাবড়ে গিয়ে তার মাথা ধরে রাখল। এখন তার অবস্থা আরও খারাপ হচ্ছিল। শরীর ঢিলে হয়ে যাচ্ছিল। নিচে বসা লোকেরা দূর থেকে দেখছিল। কারো কাছে আসার সাহস ছিল না। কয়েকজন রেলওয়ে হেল্পলাইনে ফোন করে দিল। কিছুক্ষণ পর পরের স্টেশনে ট্রেন থামতেই রেলওয়ে পুলিশ আর কর্মচারীরা কামরায় ঢুকল। তারা অবস্থা দেখে তৎক্ষণাৎ অমিতকে নামানোর সিদ্ধান্ত নিল। সে প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিল। যুবতী নামতে যাচ্ছিল, তখন পুলিশ জিজ্ঞেস করল, তুমি কে? এর সঙ্গে? সে ঘাবড়ে গেল। আমি এর সঙ্গে নই, শুধু সাহায্য করছিলাম। কিন্তু তার হাতে টাকার প্যাকেট দেখে পুলিশের সন্দেহ আরও বাড়ল। তাহলে এই টাকা তোমার কাছে কি করে এলো? কড়া গলায় জিজ্ঞেস করা হলো। যুবতী কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর বলল, এনারা দিয়েছেন। বললেন, যদি কিছু হয়ে যায় তাহলে ঘরে পৌঁছে দিও। পুলিশের লোকেরা একে অপরের দিকে তাকালো। ব্যাপারটা সন্দেহজনক লাগছিল। অমিতকে স্ট্রেচারে করে স্টেশনের বাইরে দাঁড়ানো অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হলো। যুবতী কয়েক মুহূর্ত ইতস্তত করল, তারপর নিজের ব্যাগ তুলে তাদের পিছনে পিছনে চলল। হয়তো তার মন তাকে ছেড়ে যেতে দিচ্ছিল না। হাসপাতালে পৌঁছতেই ডাক্তাররা তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করল। পেট পরিষ্কার করার প্রক্রিয়া করা হলো। অমিত অজ্ঞান ছিল। তার অবস্থা আশঙ্কাজনক বলা হলো। পুলিশ যুবতীকে বাইরে বসিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করল। নাম কি তোমার? পূজা। কোথায় থাকো? নাগপুর। দিল্লি কেন গিয়েছিলে? কাজ করি, ছুটিতে বাড়ি যাচ্ছিলাম। তার গলা কাঁপছিল। সে বারবার কাঁদতে লাগল। তখন এক মহিলা কনস্টেবল এসে তাকে আলাদা করে বসালো। একটু নরম সুরে বলল, সত্যি করে বলো, না হলে মুশকিলে পড়ে যাবে। পূজা কেঁদে ফেলল। ম্যাডাম, আমি সত্যি বলছি। আমি একে চিনিও না, শুধু অবস্থা দেখে সাহায্য করতে গিয়েছিলাম। তারপর সে টাকার কথাও বলে দিল, যে অমিত নিজে থেকে দিয়েছিল। পুলিশ টাকা নিজেদের কাছে নিয়ে নিল। পূজা আরও ভয় পেয়ে গেল। তার মনে হলো কোথাও তাকেই দোষী না করে দেয়। কিন্তু এখন ফিরে যাওয়ার রাস্তাও ছিল না। যদি সে চলে যেত তাহলে সন্দেহ আরও গভীর হতো। রাত হয়ে গিয়েছিল। হাসপাতালের বাইরে ঠান্ডা হাওয়া বইছিল, কিন্তু পূজার কপালে ঘাম ছিল। তার খিদেও পেয়েছিল, তেষ্টাও পেয়েছিল, কিন্তু সে উঠে কোথাও যাওয়ার সাহস করতে পারছিল না। ভিতরে আইসিইউতে অমিত জীবন আর মৃত্যুর মাঝে ঝুলছিল। পরের দিনও তার অবস্থা গুরুতর রইল। ডাক্তাররা বলল, তার শরীরে বিষাক্ত পদার্থের লক্ষণ আছে। এটা শুনে পুলিশের তদন্ত আরও জোরালো হলো। এখন সন্দেহ আরও গভীর হয়ে গিয়েছিল। পূজা হাসপাতালের বাইরে চেয়ারে বসেছিল। চোখে ঘুম ছিল না, মুখে ভয় আর অস্থিরতা। সে বুঝতে পারছিল না কোন মুশকিলে পড়ে গেছে। পরের দিন সন্ধ্যা পর্যন্ত অমিতের জ্ঞান ফিরল না। মহিলা কনস্টেবল তাকে পানি দিল আর বলল, ভয় পেও না, যদি তুমি নির্দোষ হও তাহলে কিছু হবে না। পূজার চোখ থেকে জল বেরিয়ে এলো। শুধু ভগবানের কাছে প্রার্থনা করছি, এ যেন বেঁচে যায়, না হলে আমি সারা জীবন ফেসে যাব। ঠিক তখনই ডাক্তার তাড়াতাড়ি আইসিইউর দিকে ছুটে গেল। কয়েক মিনিট পর বাইরে এসে বলল, রোগীর জ্ঞান ফেরার লক্ষণ মিলছে। এটা শুনে পূজার বুকের ধুকপুকুনি বেড়ে গেল। কিছুক্ষণ পর নার্স বাইরে এসে বলল, জ্ঞান ফিরেছে, কিন্তু এখনও দুর্বল। পুলিশ অফিসার তৎক্ষণাৎ ভিতরে যাওয়ার জন্য তৈরি হলো। পূজা দূরে দাঁড়িয়ে সব দেখছিল। শ্বাস আটকে রেখে যেন তার ভাগ্য এখন সেই ঘরের ভিতরেই হবে। আইসিইউর ভিতরে অমিতের চোখ অর্ধেক খোলা ছিল, মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, ঠোঁট শুকিয়ে গিয়েছিল আর শরীর একদম নিস্তেজ ছিল। মেশিনের ধীর আওয়াজ ঘরে গুঞ্জরিত হচ্ছিল। সে কিছু বোঝার চেষ্টা করছিল, কিন্তু সব কিছু ঝাপসা লাগছিল। ডাক্তার তার ঠোঁট ভেজানোর জন্য পানির কয়েক ফোঁটা দিল আর তাকে বেশি নড়াচড়া না করতে বলল। তখন দুজন পুলিশ অফিসার তার কাছে এলো। তাদের একজন ঝুঁকে ধীরে বলল, তুমি শুনতে পাচ্ছ? অমিত খুব কষ্ট করে পলক ফেলল আর হালকা করে মাথা নাড়ল। তোমার শরীর ট্রেনে হঠাৎ খারাপ হয়েছিল, কেউ কি কিছু খাইয়ে দিয়েছিল? অফিসার শান্ত গলায় জিজ্ঞেস করল। অমিত ঠোঁট নাড়ল, কিন্তু আওয়াজ খুব ধীরে বেরোল, না, আমি শুধু নিজের খাবার খেয়েছিলাম। অফিসার একবার অন্য অফিসারের দিকে তাকালো, তারপর পরের প্রশ্ন করল, যে মেয়েটা বাইরে বসে আছে, পূজা, তার কাছে তোমার টাকা পাওয়া গেছে, তুমি কি তাকে চেনো? অমিত চোখ খোলার চেষ্টা করল। তার কিছু মনে পড়তে লাগল, ট্রেন, ব্যথা, বমি আর সেই মেয়ে যে তার কাছে দাঁড়িয়েছিল। না না, চিনি না, সে ধীরে বলল, কিন্তু যদি সে না থাকতো তাহলে আমি বাঁচতাম না। এটা শুনে দুজন অফিসার এক মুহূর্তের জন্য চুপ করে গেল। অমিত থেমে থেমে পুরো কথা বলতে শুরু করল। কিভাবে বাকি লোকেরা তার থেকে দূরে সরে গিয়েছিল, কিভাবে সবাই তাকে বকছিল, কিভাবে কেউ কাছে আসতে রাজি ছিল না, আর কিভাবে সেই মেয়েটি ভয় না পেয়ে তার কাছে এসেছিল, উপরে উঠেছিল, তাকে ধরে রেখেছিল, তার মুখ পরিষ্কার করেছিল, পানি খাওয়ানোর চেষ্টা করেছিল, আর শেষ মুহূর্ত পর্যন্ত তার সঙ্গে ছিল। প্রত্যেকটা শব্দ বলা তার জন্য কষ্টকর ছিল, কিন্তু সে সত্যি বলতে চাইছিল।
বাইরে বসা পূজা ভিতরের কথা শুনতে পারছিল না, কিন্তু তার অস্থিরতা বাড়ছিল। তার মনে হচ্ছিল কোথাও কিছু ভুল না হয়ে যায়। তার হাত বারবার কাঁপছিল। সে মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করছিল, শুধু সত্যিটা সামনে আসুক। কিছুক্ষণ পর পুলিশ অফিসার বাইরে বেরিয়ে এলো। তাদের মুখে আগের মতো কঠোরতা ছিল না। তারা মহিলা কনস্টেবলকে বলল, মেয়েটিকে ভিতরে আসতে দাও। পূজার পায়ে যেন জোর ছিল না, তবুও সে ধীরে ধীরে ভিতরে গেল। আইসিইউর পরিবেশ দেখে তার বুক আরও জোরে ধুকপুক করতে লাগল। সে অমিতকে দেখল, দুর্বল, নিস্তেজ, কিন্তু জীবিত। অমিত তাকে দেখে খুব কষ্ট করে হালকা হাসার চেষ্টা করল। ধন্যবাদ। তার ঠোঁট থেকে খুব ধীরে আওয়াজ বেরোল। শুধু এটুকু শোনাই যথেষ্ট ছিল যে পূজার চোখ থেকে জল বেরিয়ে এলো। আপনি ঠিক হয়ে গেছেন, এটাই যথেষ্ট। আমার আর কিছু চাই না। ডাক্তার তৎক্ষণাৎ ইশারায় তাকে বাইরে যেতে বলল। রোগীকে বিশ্রাম দিতে দাও, তারা কড়াভাবে বলল। পূজা বাইরে এসে দেওয়ালে ঠেস দিল। তার পা কাঁপছিল। অনেক দিনের জমা ভয় আর টেনশন এখন বাইরে বেরোচ্ছিল। অফিসার আবার ভিতরে গেল আর অমিতকে জিজ্ঞেস করল, তুমি যে খাবার খেয়েছিলে সেটা কোথা থেকে এসেছিল? অমিত উত্তর দিল, আমি নিজে বানিয়ে এনেছিলাম, ঘরের তৈরি ছিল। সেই টিফিনটা কি ট্রেনেই আছে? হয়তো আমার ব্যাগে। তৎক্ষণাৎ রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলো। পরের স্টেশনে কামরা তল্লাশি করা হলো আর অমিতের ব্যাগ উদ্ধার করা হলো। সেই ব্যাগেই টিফিন মিলল, যাতে বাকি পরোটা নিরাপদে ছিল। পরোটাগুলো পরীক্ষার জন্য পাঠানো হলো। পরের দিন রিপোর্ট এলো, পরোটায় বিষাক্ত পদার্থ মেশানো ছিল। এটা শুনে হাসপাতালে উপস্থিত সবাই হতবাক হয়ে গেল। ব্যাপারটা এখন সাধারণ রইল না। পুলিশ অমিতকে আবার জিজ্ঞেস করল, তোমার কারো সঙ্গে ঝগড়া আছে, কোনো শত্রু? অমিত কয়েক মুহূর্ত চুপ করে রইল। তার চোখে বিভ্রান্তি ছিল, যেন সে কোনো সত্যি স্বীকার করতে ভয় পাচ্ছিল। তারপর সে ধীরে বলল, দিল্লিতে একটা মেয়ের সঙ্গে পরিচয় ছিল। আর তারপর সে নিজের গল্প বলতে শুরু করল। দিল্লিতে কাজ করার সময় তার রচনা নামের একটা মেয়ের সঙ্গে দেখা হয়েছিল। শুরুতে শুধু পরিচয় ছিল, তারপর বন্ধুত্ব হয়েছিল আর ধীরে ধীরে সে তার খুব কাছের হয়ে গিয়েছিল। অমিত একা ছিল, পরিবার দূরে ছিল, তাই সে তাকে নিজের মনে করেছিল। তার জন্য খরচ করেছিল, তার চাহিদা পূরণ করেছিল, প্রত্যেক মুশকিলে সঙ্গ দিয়েছিল। অমিত তাকে নিজের জীবন বানাতে চাইছিল, কিন্তু রচনা সব সময় বিয়ের কথা এড়িয়ে যেত। কখনো বলতো এখনও সময় হয়নি, কখনো বলতো ঘরের লোকেরা রাজি হবে না। এবার অমিত সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। সে বলেছিল সে বাড়ি গিয়ে মা বাবাকে নিয়ে আসবে আর সবার সামনে বিয়ের কথা পাকা করবে। সে এই কথা রচনাকেও বলে দিয়েছিল। অফিসার মনোযোগ দিয়ে তার প্রত্যেকটা কথা শুনছিল। অমিত আরও বলল, যেদিন আমি বেরোচ্ছিলাম সেদিনই সে আমার জন্য খাবার প্যাক করে দিয়েছিল, বলেছিল রাস্তায় খেয়ে নিও। এখান থেকেই ছবিটা পরিষ্কার হতে লাগল। পুলিশ তৎক্ষণাৎ দিল্লিতে নিজেদের টিমকে খবর দিল। রচনা আর তার পরিবারের জিজ্ঞাসাবাদ শুরু হলো। শুরুতে তারা কিছুই স্বীকার করল না, কিন্তু কড়াকড়ি বাড়তেই সত্যি সামনে এলো। রচনা আর তার মা বাবা মিলে অমিতের খাবারে বিষ মিশিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল অমিতকে রাস্তা থেকে সরিয়ে তার জমানো টাকা আর জিনিসপত্রের উপর দখল করা। তাদের মনে হয়েছিল লম্বা যাত্রা, রাস্তায় মৃত্যু হয়ে যাবে আর ব্যাপারটা কোনো অচেনা লোকের উপর চলে যাবে। সত্যি সামনে আসতেই তাদের গ্রেফতার করা হলো। এদিকে হাসপাতালে অমিতের অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছিল। দুর্বলতা ছিল, কিন্তু বিপদ কেটে গিয়েছিল। কয়েকদিন পর তার পরিবারও সীতামিঢ়ি থেকে পৌঁছে গেল। মা যেই ছেলেকে দেখল ফেটে পড়ে কাঁদতে লাগল। ভগবানের লাখ লাখ শুক্রিয়া, সে বারবার বলতে লাগল। বাবার চোখও ভিজে উঠল, কিন্তু তিনি নিজেকে সামলানোর চেষ্টা করছিলেন। তখন ডাক্তার বলল যে মেয়েটি শুরু থেকে তার দেখাশোনা করেছিল সেই তাকে সময়মতো হাসপাতালে নিয়ে এসেছিল। এটা শুনে অমিতের মা সোজা পূজার কাছে গিয়ে তার সামনে হাত জোড়ল। বেটি, যদি তুমি না থাকতে তাহলে আমার ছেলে আজ বেঁচে থাকতো না। পূজা ঘাবড়ে গেল। সে তৎক্ষণাৎ তাদের হাত ধরে ফেলল। এমন করবেন না, আমি তো শুধু মানবতা পালন করেছি, যে কেউ বলে এটাই করত। কিন্তু সেই মুহূর্ত থেকে সে তাদের কাছে আর অচেনা রইল না। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরও অমিতের কয়েকদিন বিশ্রামের দরকার ছিল। ওষুধ সময় মতো দেওয়া, খাবার বানানো, ডাক্তারের নির্দেশ বোঝা, এসব সামলানোর কেউ ছিল না। তাই পূজা সেখানেই থেকে গেল। সে সকাল থেকে রাত পর্যন্ত তার দেখাশোনা করত। ওষুধ দেওয়া, হালকা খাবার বানানো, পানি খাওয়ানো, ডাক্তারের সঙ্গে কথা বলা। সে কখনো এটা বোঝাতে দিল না যে সে পরিবারের অংশ নয়। ধীরে ধীরে ঘরের লোকদের মনে তার প্রতি সম্মান আর আপনত্ব বাড়তে লাগল। অমিত এখন তার সঙ্গে খোলাখুলি কথা বলতে লাগল। দুজনের মাঝে একটা স্বাভাবিক সম্পর্ক তৈরি হলো, কোনো নাম ছাড়াই, কিন্তু খুব সত্যি। এক সন্ধ্যায় অমিতের মা তার স্বামীকে ধীরে ধীরে বলল, এমন মেয়ে যদি আমাদের বৌমা হয়ে যায় তাহলে ঘর সত্যিই ভরে উঠবে। বাবা কিছু বললেন না, কিন্তু তাদের চোখে সম্মতি স্পষ্ট দেখা যাচ্ছিল। ঠিক তখনই তাদের নজর ঘরের ভিতর গেল, যেখানে অমিত আর পূজা ধীরে ধীরে কথা বলছিল আর দুজনের মুখেই একটা আলাদা শান্তি দেখা যাচ্ছিল।
কয়েকদিন পর অমিত এখন অনেকটা ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু শরীরে দুর্বলতা এখনও স্পষ্ট দেখা যাচ্ছিল। মুখের রং ফিরে আসছিল, কিন্তু চোখের নিচে হালকা কালো দাগ পড়ে গিয়েছিল। বিছানায় ভর দিয়ে বসে সে জানালা দিয়ে আসা রোদ দেখছিল। সামনে চেয়ারে পূজা বসেছিল, তার হাতে ওষুধের ডিব্বা ছিল, আর সে ঘড়ি দেখে সময় মিলাচ্ছিল। ওষুধের সময় হয়ে গেছে, সে নরম গলায় বলল, আর পানির গ্লাস তার দিকে এগিয়ে দিল। অমিত ওষুধ নিল, পানি খেল, আর হালকা হাসি দিয়ে বলল, তুমি না থাকলে আমি হয়তো ওষুধও ভুলে যেতাম, বা বলো নিজের খেয়ালই রাখতে পারতাম না। পূজা চোখ নামিয়ে হাসল। এখন ঠিক হয়ে গেছেন তো? নিজে খেয়াল রাখবেন, আমি তো সব সময় থাকব না। তার কথা সাধারণ ছিল, কিন্তু গলায় একটা অদ্ভুত দূরত্ব লুকানো ছিল, যেন সে নিজেকে বোঝাচ্ছিল যে এই সঙ্গ অস্থায়ী। অমিত কয়েক মুহূর্ত চুপ করে রইল। সে প্রথমবার পূজাকে গভীরভাবে দেখল। ক্লান্ত চোখ, মুখ দুর্বল, কিন্তু মন থেকে মজবুত। সেই মেয়ে যে তাকে মৃত্যুর মুখ থেকে টেনে ফিরিয়ে এনেছিল। যদি সবসময় থেকে যাও তাহলে, সে খুব ধীরে বলল। পূজার হাত থেমে গেল, তার আঙুল ওষুধের ডিব্বায় থেমে গেল। সে উপরে তাকালো, তারপর তৎক্ষণাৎ চোখ নামিয়ে নিল। বুক দ্রুত ধুকপুক করতে লাগল। এমন কথা বলবেন না, সে শুধু এটুকুই বলতে পারল। ঘরে কয়েক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। বাইরে দাঁড়ানো অমিতের মা বাবা এসব দেখছিলেন। দুজনের মুখেই একটা অদ্ভুত তৃপ্তি আর আবেগ ছিল। তারা গত কয়েকদিনে সবকিছু চোখে দেখেছিলেন, পূজার সেবা, তার সততা, তার সত্যবাদিতা আর তার নিঃস্বার্থ ভাব। মা ধীরে ধীরে ঘরে ঢুকলেন, তাদের চোখে মমতা ভরা ছিল। বেটি, তারা ডাকলেন। পূজা তৎক্ষণাৎ উঠে দাঁড়াল। জি। মা তার মাথায় হাত রাখলেন। যদি তোমার আর তোমার ঘরের লোকদের কোনো আপত্তি না থাকে, তাহলে আমরা তোমাকে নিজেদের বৌমা বানাতে চাই। এটা শুনে পূজা যেন পাথরের মূর্তি হয়ে গেল। তার মনে হলো হয়তো সে ভুল শুনেছে। তার শ্বাস দ্রুত হয়ে গেল। আমি তার ঠোঁট কাঁপতে লাগল। তখন পিছন থেকে তার মাও ভিতরে এলেন, যিনি গত কয়েকদিন ধরে মেয়ের সঙ্গে ছিলেন। তারা সব শুনে ফেলেছিলেন, তাদের চোখ ভিজে গিয়েছিল। বেটি, তারা ধীরে বললেন, ভগবান তোমাকে এখানে কোনো কারণে পাঠিয়েছেন, যেখানে তোমাকে সম্মান দেওয়া হচ্ছে। আমার কোনো আপত্তি নেই। অমিতের বাবা এগিয়ে এলেন। তাদের গলা ভারী হয়ে গেল, আর চোখে প্রসন্নতা চলে এলো। গিয়েছিল। আজকাল লোকেরা নিজেদেরকেও ছেড়ে দেয়, কিন্তু তুমি এক অচেনা লোকের জন্য যা করেছ সেটা কোনো আপনজনও করে না। আমরা তোমাকে হারাতে চাই না। পূজার চোখ থেকে জল বইতে লাগল। সে মাথা নিচু করে ফেলল। তার কাছে শব্দ ছিল না, কিন্তু তার চুপ থাকাটাই তার উত্তর ছিল। অমিত এসব দেখছিল। তার মনে কৃতজ্ঞতা, স্নেহ আর আপনত্ব একসঙ্গে উথলে উঠল। কয়েকদিনের মধ্যেই দুই পরিবারের সম্মতিতে সাদামাটাভাবে বিয়ে হয়ে গেল। কোনো আড়নওয়াড় নেই, কোনো হইচই নেই, শুধু সত্যিকারের সম্পর্কের সাক্ষী। মন্দিরে ভগবানের সামনে ফেরা হলো। কয়েকজন গণাগণা লোক উপস্থিত ছিল, কিন্তু সেই সাদামাটায় যে শান্তি ছিল সেটা কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের চেয়ে বড় ছিল। হাসপাতালের গলি থেকে শুরু হওয়া পরিচয় এখন জীবনভরের বন্ধনে পরিণত হয়েছিল। অমিত পুরোপুরি সুস্থ হয়ে নিজের গ্রামে ফিরে এলো। ঘরে খুশির পরিবেশ ছিল। যে ছেলেকে তারা প্রায় হারিয়ে ফেলেছিল, সে এখন নতুন জীবন নিয়ে ফিরে এসেছিল। আর তার সঙ্গে এসেছিল সেই মেয়ে যে এখন তাদের বৌমা হয়ে গিয়েছিল। গ্রামের লোকেরা যখন পুরো ঘটনা জানল, তখন সবাই পূজার প্রশংসা করতে করতে ক্লান্ত হয়ে যেত। লোকেরা বলতো ভগবান সত্যিই তাকে দেবদূত বানিয়ে পাঠিয়েছিলেন। ওদিকে যে লোভ এসে অমিতের জীবন নেবার চেষ্টা করেছিল, সে আইনের হাতে ধরা পড়েছিল। সত্যি সামনে এসে গিয়েছিল, আর এখন বিচার তার কাজ করছিল। সময় ধীরে ধীরে কেটে যেতে লাগল। জীবন স্বাভাবিক হতে লাগল, কিন্তু অমিত সেই ট্রেনের ঘটনা কখনো ভুলতে পারল না। তাকে সব সময় সেই মুহূর্ত মনে পড়ত, যখন সে একা ছিল, অসহায় ছিল, মৃত্যু সামনে দাঁড়িয়েছিল, আর এক অচেনা মেয়ে ভেবেচিন্তে না তার হাত ধরে নিয়েছিল। অনেকবার সে পূজাকে চুপচাপ দেখত, আর ভাবত যদি সেদিন এই মেয়েটিও বাকি লোকদের মতো মুখ ফিরিয়ে নিত, তাহলে আজ তার জীবনের কোনো অস্তিত্বই থাকত না। পূজাও কখনো কখনো চুপ করে যেত। হয়তো সেও সেই যাত্রার কথা মনে করত। ভয়, অনিশ্চয়তা, পুলিশের সন্দেহ, হাসপাতালের রাত, আর তারপর হঠাৎ জীবনের এমন মোড়। বন্ধুরা, এই গল্প থেকে আমরা খুব বড় শিক্ষা পাই। দুনিয়ায় মন্দতা আছে, লোভও আছে, ধোঁকাও আছে, কিন্তু মানবতা আজও জীবিত আছে। একটা সত্যিকারের হৃদয়, একটা সঠিক সময়ে করা ছোট্ট সাহসী পদক্ষেপ কারো পুরো জীবন বদলে দিতে পারে।
লোভ মানুষকে এত অন্ধ করে দেয় যে সে সম্পর্ক, ভরসা আর মানবতা সব ভুলে যায়, কিন্তু ভালোটা শেষে সব সময় জিতে যায়, যতই রাস্তা কঠিন হোক না কেন। একটু ভেবে দেখো, যদি সেদিন পূজাও ভয় পেয়ে যেত, যদি সেও বাকি লোকদের মতো দূরে সরে যেত, যদি সে ভেবে নিত যে আমার কেন পড়তে হবে কোনো মুশকিলে, তাহলে কি অমিত আজ বেঁচে থাকতো? আর এখন তুমি নিজেকে একটা প্রশ্ন করো, যদি তুমি সেই ট্রেনে থাকতে, তাহলে কি তুমিও এক অচেনা লোকের সাহায্য করার সাহস দেখাতে, নাকি ভয়, সন্দেহ আর দায়িত্ব এড়ানোর জন্য চুপচাপ দূরে দাঁড়িয়ে থাকতে? কমেন্টে তোমার মতামত অবশ্যই লিখো। আর যদি এই গল্প তোমার হৃদয়ে ছুঁয়ে যায়, যদি তোমার মনে হয় মানবতা আজও জীবিত আছে, তাহলে এই ভিডিওটাকে অবশ্যই লাইক করো, চ্যানেল কিশোর ভয়েসকে সাবস্ক্রাইব করো, আর এমনই সত্যিকারের হৃদয় ছোঁয়া গল্পের জন্য আমাদের সঙ্গে যুক্ত থেকো। জয় হিন্দ।